জি স্যার, শুরু করুন। স্ক্রিন কি আচ্ছা দেখা যাচ্ছে না বোধহয় এখনো। আমার স্ক্রিন কি এখন দেখতেছেন? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত ক্লাসে আমরা দেখছিলাম ফার্স্ট ফার্স্ট ক্লাস ক্লাস, ব্রিকের জি প্রপার্টি গুলা এবং ফার্স্ট ক্লাস ব্রিককে আমরা কোথায় ব্যবহার করব। যে আমরা দেখছিলাম যে ইউজড ইন অল ওয়ার্কস অফ লং ডিউরেবিলিটি সে 100 ইয়ার্স, মানে যে সকল কনস্ট্রাকশন কাজের হচ্ছে ডিউরেবিলিটি অনেক বেশি দিন দরকার, ওই ধরনের ক্ষেত্রে হচ্ছে কি আমরা চেষ্টা করব ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করার জন্য। ইউজ ফর বিল্ডিং দ্যাট এক্সপোজ টু করোসিভ, মানে যেসব জায়গায় হচ্ছে করোশন হওয়ার চান্স আছে, সমুদ্র উপকূলবর্তী জায়গা বা সাগরের পাশে যদি কোনো একটা স্ট্রাকচার আপনি তৈরি করেন, সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করার চেষ্টা করবেন। ইউজড অ্যাজ কোর্স অ্যাগ্রিগেট অফ কনক্রিট, মানে কনক্রিট তৈরি করার সময় যে ব্রিক চিপস বা খোয়া, মানে বড় সাইজের যে অ্যাগ্রিগেট বা উপাদান আমরা ব্যবহার করি, ওই উপাদান হিসেবেও আমরা ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করতে পারি। এগুলো আমরা লাস্ট ক্লাসে দেখছি। আজকে দেখেন যে সেকেন্ড ক্লাস ব্রিক, সেকেন্ড ক্লাস ব্রিকের কিছু প্রপার্টি আমরা দেখবো। সেকেন্ড ক্লাস ব্রিককে বলা হচ্ছে গিয়ে এ গ্রেড ব্রিক। আর মনে আছে যে ফার্স্ট ক্লাস ব্রিকের গ্রেড কোনটা? এস। এস। এস গ্রেড। এস গ্রেড থেকে একটু খারাপ হচ্ছে, একটু খারাপ, বেশি খারাপ না, অল্প একটু খারাপ হচ্ছে কি এই যে এ গ্রেড ব্রিক। ঠিক আছে, এটা হচ্ছে ওই যে বিডিএস মানে 208 2002, এই মানে একটা কোডের একটা নাম্বার দেওয়া আছে। আপনি যদি মানে গুগলে বিডিএস 208 লিখে সার্চ দেন তাহলে হয়তো একটা পিডিএফ পাবেন। আমি একবার খোঁজা ট্রাই করছিলাম, ওই পিডিএফটাতে মানে সফট কপিটা পাওয়া যায় আর কি, যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড বিএসটিআই এর যে গাইডলাইন গুলো আছে এর সফট কপি পাওয়া যায়। আপনার ওইখান থেকে চাইলে দেখতে পারেন যে যেই কথাগুলো এখানে লেখা আছে এই গাইডলাইন গুলাই বলা আছে এখানে, যে কিভাবে ফার্স্ট ক্লাস ব্রিক চিনবেন, কিভাবে সেকেন্ড ক্লাস ব্রিক চিনবেন। আচ্ছা দেখেন তো, সেকেন্ড ক্লাস ব্রিকের যে প্রপার্টি গুলা, ওয়েল বার্নড অর স্লাইটলি ওভার বার্ন, মানে এটা হচ্ছে খুব ভালো মতো পোড়ানো থাকবে অথবা হালকা অতিরিক্ত পোড়ানো থাকতে পারে। ওভার বার্ন, ঠিক আছে, মানে অতিরিক্ত বার্ন করা থাকতে পারে। আচ্ছা, কালার ইজ ইউনিফর্ম ইয়েলো অর রেড, মানে এটার কালারটা হবে ইউনিফর্ম, মানে একদম সমানভাবে সব জায়গায় হলুদ অথবা লাল। এই যে ডান দিকে দেখেন একটা ছবি, এটা একটা মোটামুটি সেকেন্ড ক্লাস ব্রিকের মানে দেখতে এরকম হওয়ার কথা আর কি। জেনারেলি রেগুলার এন্ড ইউনিফর্ম শেপ, সাইজ এন্ড কালার, মানে শেপ গুলো দেখেন, শেপ কিন্তু রেগুলার, ইউনিফর্ম শেপ, কোথাও একটু বেশি মানে গর্ত হয়ে গেছে, কোথাও একটু আঁকা, কোথাও একটু বাঁকা, এরকম না কিন্তু মোটামুটি শেপটা হচ্ছে ইউনিফর্ম, সাইজটাও ইউনিফর্ম এবং কালারও ইউনিফর্ম, সব জায়গায় হচ্ছে গিয়ে ইউনিফর্ম শেপ, সাইজ এন্ড কালার। ইউনিফর্ম টেক্সচার, এটার যে সারফেস টেক্সচার, টেক্সচারটাও ইউনিফর্ম, মানে কোথাও একটু টেক্সচারটা খারাপ, কোথাও একটু ভালো, এমন না, মোটামুটি সব জায়গায় একই ধরনের কোয়ালিটি মেনটেন করা হয়েছে। নো অ্যাপ্রিসিয়েবল সাইন অফ এফ্লোরোসেন্স, দেখেন প্রথমটাতে যেটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস ব্রিক, ফার্স্ট ক্লাস ব্রিকে কি ছিল, কোন রকমের এফ্লোরোসেন্সই ছিল না। সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য বলা হয়েছে যে নো অ্যাপ্রিসিয়েবল সাইন অফ এফ্লোরোসেন্স, মানে এফ্লোরোসেন্স থাকতে পারে কিন্তু তেমন উল্লেখযোগ্য না, হালকা সামান্য একটু থাকতে পারে। দেখেন এই যে ইটের সারফেসটা দেখেন, হালকা একটু সাদা দাগ দেখতেছেন, হালকা একটু হোয়াইটিশ টাইপের একটা মানে ছাপ দেখতে পারতেছেন। জি স্যার, স্যার হালকা একটু সাদা সাদা হালকা একটু, বাট এটা কি ওটা তেমন ভিজিবল না বা তেমন অ্যাপ্রিসিয়েবল না, হালকা, ঠিক আছে, মানে অল্প এফ্লোরোসেন্স বা হালকা সামান্য পরিমাণে থাকতে পারে সেকেন্ড ক্লাস ব্রিকে। আচ্ছা, তারপর দেখেন যে রিঙ্গিং সাউন্ড শুড ইমিটস ওয়েন টু ব্রিক্স আর স্ট্রাক এগেইনস্ট ইচ আদার। ওই প্রথম মানে ফার্স্ট ক্লাস ব্রিকের মতোই, যে দুইটা ইট নিয়ে যদি আপনি বাড়ি দেন একটা সাথে আরেকটাকে, তাহলে একটা কি মেটালিক সাউন্ড বা একটা ধাতব সাউন্ড হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন যে ডাজ নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন 50%, সরি 15% অফ ইটস ওন ড্রাই ওয়েট আফটার ইমার্শন অফ 24 আওয়ার্স ইন কোল্ড ওয়াটার। মানে আপনি যদি নর্মাল ঠান্ডা পানিতে একটা সেকেন্ড ক্লাস ব্রিককে 24 ঘন্টা চুবায় রাখেন বা ভিজায় রাখেন, তাহলে সে তার ড্রাই ওয়েট মানে শুকনো অবস্থায় তার যে ওজন, তার 15%-এর বেশি পানি শোষণ করবে না বা অ্যাবজর্ব করবে না। তার মানে একটা সেকেন্ড ক্লাস ইটের ওজন যদি 1000 গ্রাম হয়, সে কত গ্রামের বেশি পানি শোষণ করবে না 24 ঘন্টা পানিতে ভিজায় রাখলে? 15%। মানে কত, 150 গ্রাম না? ইয়েস স্যার। ইটটার মানে ড্রাই অবস্থায় ওজন 1000 গ্রাম হয়, তাহলে হচ্ছে 150 গ্রাম। আর যদি 100 গ্রাম হইতো তাহলে হইতো 15 গ্রাম আর কি, মানে 100 গ্রামের জন্য 15 গ্রাম, তাহলে 1000 গ্রামের জন্য কত, 150 গ্রাম। আচ্ছা, বলেন তো ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য এটা কত ছিল, কত পার্সেন্ট ছিল? 10%। 10% ছিল, হ্যাঁ। আচ্ছা, ক্রাশিং স্ট্রেংথ মোর দেন 175 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, মিন ভ্যালু,
মানে আপনি যদি অনেকগুলা ইট নিয়ে এভারেজ করেন তাইলে মানে এভারেজ করবেন বলতে হচ্ছে মনে করেন আপনি 5টা ইট নিয়ে ভাঙছেন, মানে ক্রাশ করছেন, মানে চাপ দিয়ে মানে কম্প্রেশন দিয়ে ভাঙছেন, তাহলে কম্প্রেশন দিয়ে ভাঙতে একটা হয়তো লাগবে কম্প্রেসিভ স্ট্রেংথের ভ্যালু লাগবে 180 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, একটার জন্য লাগবে 170 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, এরকম 5টা ইটের জন্য আপনার 5 রকমের ক্রাশিং স্ট্রেংথ লাগবে। তো সবগুলো এভারেজ করলে এভারেজ হইতে হবে 175 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। এটা ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য কত ছিল মনে আছে? জি স্যার, ফার্স্ট ক্লাসের জন্য ছিল 280, আর যদি সিঙ্গেল চিন্তা করতাম তাহলে ছিল 45 ছিল মনে হয়। 245। হ্যাঁ, আচ্ছা তাহলে তাহলে দেখেন এখানে সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য আমার ক্রাশিং স্ট্রেংথ এভারেজ বা মিন ভ্যালু বলা আছে কত, 175 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু মানে আপনি যদি একটা ইট নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করেন, একটা ইট নিয়ে ল্যাবরেটরিতে আপনি ক্রাশিং স্ট্রেংথ যদি চেক করেন তাহলে হচ্ছে ওইটার ক্রাশিং স্ট্রেংথ হইতে হবে কত, 154 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আচ্ছা, তারপর নো ফিঙ্গার নেল ইমপ্রেশন, মানে এই সেকেন্ড ক্লাস ব্রিকেও আপনি যদি আপনার নখ দিয়ে আঁচড় দেন, হাতের নখ দিয়ে যদি এরকম আঁচড় দেন তাহলে নখের কোনো দাগ পড়বে না, মানে ফিঙ্গার নেল ইমপ্রেশন পড়বে না সেকেন্ড ক্লাস ব্রিকে। ঠিক আছে? আচ্ছা, এবার কেউ কিছু বলবেন? স্যার, হ্যালো আমি তো শুনতেছি, বলেন। স্যার, ওই সেকেন্ড ক্লাস ব্রিকের সাইজ কি স্যার ফার্স্ট ক্লাস ব্রিকের মতো হবে? ফার্স্ট ক্লাস ব্রিকের মতোই হবে, 9.5, 4.5, 3। ঠিক আছে? আচ্ছা, ইউজেস দেখেন আমরা কোথায় হচ্ছে সেকেন্ড ক্লাস ব্রিক গুলা ব্যবহার করব। আমরা তো দেখলাম যে ফার্স্ট ক্লাস ব্রিক আমরা কোথায় ব্যবহার করব, যেসব জায়গায় হচ্ছে আমাদের ডিউরেবিলিটি বেশি দরকার, যেসব জায়গায় হচ্ছে করোসিভ এনভায়রনমেন্ট আছে, আর আমার স্ট্রাকচারটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এসব জায়গায় হচ্ছে কি আমরা ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ করতেছি। সেকেন্ড ক্লাস ব্রিকটা কোথায় ইউজ করব? দেখেন যে ইউজড ইন লেস ইম্পর্টেন্ট স্ট্রাকচার, মানে যেই বিল্ডিং গুলার ইম্পর্টেন্স বা যেই কনস্ট্রাকশন কাজগুলোর ইম্পর্টেন্স তেমন বেশি না, আপনার মানে যেগুলার ডিউরেবিলিটি 100 বছর দরকার নেই, মনে করেন 20-30 বছর বা মানে 20-30 বছর 40 বছর হইলেই হবে। তো এই সকল ক্ষেত্রে আপনি ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ না করে খরচ কমানোর জন্য কি করতে পারেন, সেকেন্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারেন। তারপর হচ্ছে ইউজড ফর জেনারেল পারপোজ, মানে সাধারণ কাজে আপনি মনে করেন যে একটা বিল্ডিং করবেন, ওই বিল্ডিং এর আপনি পার্টিশন ওয়াল দিবেন, ওই পার্টিশন ওয়ালে তো আপনার ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ না করলেও হয়তো চলবে, আপনি চাইলে যদি আপনার কাছে মনে হয় যে খরচ কমানো দরকার তাহলে আপনি সেকেন্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারেন চাইলে। ঠিক আছে? এই মানে যেসব জায়গায় আসলে বেশি ইম্পর্টেন্ট স্ট্রাকচার মানে তৈরি করা হচ্ছে না, অথবা একদম সাধারণ কাজে আপনি মানে ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ না করে সেকেন্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারেন চাইলে। আশা করি আমার কথা মানে বুঝতে পারছেন না? Yes, sir. এখানে দেখেন যে থার্ড ক্লাস ব্রিকের আমরা মানে এখন বৈশিষ্ট্যগুলো দেখবো। থার্ড ক্লাস ব্রিকটা হচ্ছে কোন ক্যাটাগরি ব্রিক বলতেছি আমরা? ফার্স্ট ক্লাস ব্রিক ছিল এস ক্যাটাগরি, সেকেন্ড ক্লাস ছিল কি ক্যাটাগরি? বি ক্যাটাগরি, সরি এ ক্যাটাগরি, সেকেন্ড ক্লাস ছিল এ ক্যাটাগরি, আর থার্ড ক্লাস হচ্ছে কি ক্যাটাগরি? বি ক্যাটাগরি। ঠিক আছে? Sir, big at তাহলে দেখেন যে থার্ড ক্লাস ব্রিকের বৈশিষ্ট্যগুলো কি কি। এটা হচ্ছে জেনারেলি আন্ডার বার্নড, মানে এটা কম পোড়ানো থাকবে, মানে সেকেন্ড ক্লাস ব্রিক ছিল কি ওয়েল বার্নড অথবা ওভার বার্নড, মানে হালকা ওভার বার্ন, ওতে একটু সামান্য অতিরিক্ত পোড়ানো। আর থার্ড ক্লাস ব্রিক হচ্ছে আন্ডার বার্নড, মানে এটা ঠিক ঠিক মতো পোড়ানো হবে না। ঠিক আছে, ঠিক মতো পোড়ানো হবে না। তারপর দেখেন যে সফট অ্যান্ড লাইট রেড কালার, মানে এটা মানে কালারটা কিরকম হবে, হালকা লাল টাইপের কালার হবে, হালকা, মানে যদি ও মানে ভালো মতো পোড়ানো হইতো তাহলে ইউনিফর্ম রেড কালার হইতো। আর ওভার বার্ন মানে একটু যদি সামান্য অতিরিক্ত পোড়ানো থাকতো তাহলে দেখা যেত গাঢ় লাল হইতো, যেহেতু এটা আন্ডার বার্ন ঠিক মতো পোড়ানো হয় নাই, তাহলে এটার কালারটা কেমন হবে, সফট এন্ড লাইট রেড কালার, হালকা লাল টাইপের কালার হবে। এই যে ডান দিকে ছবিটা দেখতেছেন, এটা কাইন্ড অফ একটা থার্ড ক্লাস ব্রিকের ছবি বলতে পারেন। সাইজ এন্ড শেপ আর নট রেগুলার, দেখেন এটার সাইজ এন্ড শেপ, মানে আগের যে ব্রিক গুলো দেখছেন প্রত্যেকটার শেপ একদম ইউনিফর্ম ছিল না, মানে প্রত্যেকটা পাশ একদম সোজা ছিল, স্ট্রেট ছিল। বাট এই ছবিগুলো একটু খেয়াল করেন, এই ছবিটা একটু খেয়াল করেন, এখানে কি সবগুলা ইট একদম ইউনিফর্ম মনে হচ্ছে, একটু সাইড গুলা ভাঙাচোরা, এদিক দিয়ে দেখেন একটু ভাঙা আছে, এদিকে একটু ভাঙা শেপ আছে, মানে জি একদম স্যার, শেপ পারফেক্টলি কিন্তু সমান না, মানে আমাদের সাইড না না গুলা না। ইটের। আচ্ছা, তারপর দেখেন যে ইন্টেন্সিভ এফ্লোরোসেন্স, মানে একদম পুরো ভিজিবল এফ্লোরোসেন্স, আপনি এফ্লোরোসেন্স একদম ক্লিয়ারলি দেখা যাবে। দেখেন এই যে এই জায়গাটাতে কি এফ্লোরোসেন্স হয়েছে না, এই জায়গাটাতে, তারপর এই জায়গাটাতে কি ফ্লোরোসেন্স হয়েছে না, তারপর দেখেন যে এই জায়গাগুলোতে কি হয়েছে,
এই জায়গাগুলোতে এফ্লোরেসেন্স একদম ভিজিবল দেখা যাচ্ছে না, তারপরে এই জায়গাগুলোতে কি এফ্লোরেসেন্স হয়েছে। মানে থার্ড ক্লাস ব্রিকে যেটা হবে এফ্লোরেসেন্স আপনি একদম মানে চোখে ক্লিয়ারলি দেখতে পারবেন, একদম ভিজিবল, ঠিক আছে, ইন্টেন্সিভ, মানে মারাত্মক বেশি পরিমাণে এফ্লোরেসেন্স দেখা যাবে থার্ড ক্লাস ব্রিকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। তারপর হচ্ছে টেক্সচার ইজ নট ইউনিফর্ম। দেখেন এটা সারফেস টেক্সচার কিন্তু ইউনিফর্ম না। জাস্ট এই জায়গাটুকু খেয়াল করলেই বুঝতে পারবেন যে এখানে একটু গর্ত আছে, এখানে একটু গর্ত আছে, মানে একদম সমান না সারফেস টেক্সচার গুলা। তারপর হচ্ছে ইমিট এ ডাল সাউন্ড ওয়েন স্ট্রাক এগেইনস্ট ইচ আদার। আপনি যদি দুইটা ইটকে নিয়ে একটার সাথে একটাকে বাড়ি দেন তাহলে একটা ভোতা টাইপের সাউন্ড হবে। মানে আগের গুলা কি ছিল, ধাতব টাইপের সাউন্ড ছিল ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য, আর থার্ড ক্লাস ব্রিকের জন্য সাউন্ডটা কিরকম হবে, ডাল বা ভোতা টাইপের একটা সাউন্ড হবে, ঠিক আছে, মানে মেটালিক সাউন্ড হবে না এখানে। তারপর ডাজ নট অ্যাবজর্ব ওয়াটার মোর দেন 20% অফ ইটস ওন ড্রাই ওয়েট আফটার ইমার্শন অফ 24 আওয়ার্স ইন কোল্ড ওয়াটার। তার মানে আপনি যদি থার্ড ক্লাস ব্রিককে 24 ঘন্টা নর্মাল ঠান্ডা পানিতে চুবাই রাখেন তাইলে সে তার ড্রাই ওয়েটের বা শুকনো অবস্থায় তার যে ওজন তার 20%-এর বেশি পানি শোষণ করবে না। তার মানে একটা থার্ড ক্লাস ব্রিকের ওজন যদি 1000 গ্রাম হয় তাহলে সে হাইয়েস্ট কত গ্রাম পানি অ্যাবজর্ব করবে 24 ঘন্টা পানিতে 200 চুবাই রাখলে? 200 গ্রাম পানি 200 অ্যাবজর্ব করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন যে ক্রাশিং স্ট্রেংথ মোর দেন 140 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার মিন ভ্যালু। মানে আপনি যদি এরকম অনেকগুলা থার্ড ক্লাস ব্রিক নিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করেন, এক একটার জন্য এক এক রকম ক্রাশিং স্ট্রেংথ পাবেন, সবগুলো এভারেজ করলে এভারেজ ভ্যালু অথবা মিন ভ্যালু হবে কত, 140 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর একটা থার্ড ক্লাস ব্রিক নিয়ে যদি আপনি ল্যাবে টেস্ট করেন ওইটার ক্রাশিং স্ট্রেংথ হইতে হবে কত, 105 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল মিনিমাম ভ্যালু। লিভ ফিঙ্গার নেল ইমপ্রেশন। তার মানে থার্ড ক্লাস ব্রিকে যদি আপনি আপনার নখ দিয়ে আঁচড় দেন দেখবেন যে এরকম নখের আঁচড়ের দাগ পড়ে যাবে, সাদা সাদা নখের আঁচড়ের দাগ পড়বে থার্ড ক্লাস ব্রিকে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন যে ফার্স্ট ক্লাস ব্রিকের বৈশিষ্ট্য কি কি, সেকেন্ড ক্লাস ব্রিকের বৈশিষ্ট্য কি কি, থার্ড ক্লাস ব্রিকের বৈশিষ্ট্য কি কি। এবার থার্ড ক্লাস ব্রিক আমরা কোথায় ব্যবহার করব? দেখেন যে নট ইউজড ফর ইম্পর্টেন্ট এন্ড পার্মানেন্ট ওয়ার্ক, মানে গুরুত্বপূর্ণ না এবং পার্মানেন্ট না। আমরা তো দেখলাম যে ফার্স্ট ক্লাস ব্রিকের ক্ষেত্রে মানে আপনি যে সকল কনস্ট্রাকশন কাজের ডিউরেবিলিটি 100 বছর দরকার ওইসব জায়গায় ইউজ করতেছেন ফার্স্ট ক্লাস ব্রিক। যেগুলোর মনে করেন 40 থেকে 50 বছর বা 30 বছর আর একটু কম দরকার বা 20 বছর, এগুলোতে ইউজ করতেছেন কি সেকেন্ড ক্লাস ব্রিক। আর যেগুলো হচ্ছে কি একদমই ইম্পর্টেন্ট না, মনে করেন যে একটা কনস্ট্রাকশন সাইটে ইঞ্জিনিয়াররা থাকবে বা লেবাররা থাকবে, তাদের জন্য আপনি একটা টেম্পোরারি ঘর বানাবেন, যে ঘরটা হচ্ছে যত মানে যতদিন কনস্ট্রাকশনের কাজ হবে অতদিন কেবলমাত্র অতদিনই থাকবে, মনে করেন 1 বছর বা 2 বছর ম্যাক্সিমাম, মানে যতদিন লাগবে একটা কনস্ট্রাকশনের কাজ শেষ করতে। তো 1 বছর বা 2 বছর পর আপনি ঘরটা ভেঙে ফেলাবেন, তাহলে কি ওই ঘরটা ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ব্রিক দিয়ে তৈরি করার কোনো দরকার আছে? ওই ঘরের দেয়ালগুলা দরকার নাই, কারণ এটা তো পার্মানেন্ট স্ট্রাকচার না, এটা হচ্ছে কি একটা মানে নন পার্মানেন্ট স্ট্রাকচার। তাহলে এরকম যে স্ট্রাকচার গুলো পার্মানেন্ট না এবং যেগুলো ইম্পর্টেন্ট না, মানে লেবারদের থাকার একটা শেড হবে বা ওই সাইটে যে ইঞ্জিনিয়াররা থাকবে সাইট ইঞ্জিনিয়ার তারা 1 বছর থাকবে, তো তাদের থাকার জন্য একটা ঘর হবে বা শেড হবে। তো এই ধরনের মানে একটু লেস ইম্পর্টেন্ট এবং হচ্ছে মানে পার্মানেন্ট না, এই ধরনের স্ট্রাকচার গুলাতে আপনি চাইলে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাস ব্রিক ইউজ না করে খরচ কমানোর জন্য কোন ব্রিক ইউজ করতে পারেন? থার্ড ক্লাস। থার্ড ক্লাস ব্রিক ইউজ করতে পারেন চাইলে, ঠিক আছে। স্যার এখন তো দেখা যায় স্যার থার্ড ক্লাস এইটাই বেশিরভাগ ইউজ করে ওই। থার্ড ক্লাস ইটি দেখা যায় যে মানে রেসিডেন্সিয়াল বিল্ডিং গুলোতেও থার্ড ক্লাস ব্রিকই ইউজ করে, জি স্যার। ঠিক আছে, হ্যাঁ। বাট আসলে করাটা উচিত না, কারণ আপনারা তো দেখলে চিনবেন বা মানে কিভাবে আসলে ফিল্ডে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাস ব্রিককে আইডেন্টিফাই করতে পারবেন এখন তো জি জানেন। স্যার এখন তো জি স্যার। আচ্ছা স্যার ইটের মাঝখানে যে গর্ত গর্ত 2টা 3টা গর্ত থাকে এগুলা কেন স্যার? এগুলো হচ্ছে গিয়া একটার সাথে আরেকটা ইট যখন হচ্ছে আপনার মানে দেয়ালের গাঁথনি তৈরি করার সময় বসায় একটার সাথে আরেকটা ইট তো সিমেন্ট মানে বালু আপনার মর্টার দিয়ে জোড়া লাগায়, তো মর্টার যদি ইটের মধ্যে ঢুকে মানে ইটের মধ্যে যদি এরকম গর্ত থাকে তাহলে কি হবে, মর্টারে গর্তের মধ্যে ঢুকতে পারবে। আর একটা ইট যখন আপনি বসাবেন ওই ইটের মধ্যে জি এরকম স্যার। গর্ত আছে, তো ইটের মধ্যে বন্ডিং মানে একটার সাথে একটা ভালো জোড়া লাগে গর্ত থাকলে, জি বুঝছি। ঠিক আছে, এই জন্য গর্ত করে দেয়। আচ্ছা যাই হোক, তো আসেন যে থার্ড ক্লাস ব্রিকের আরেকটা ব্যবহার আমরা কোথায় করতে পারি, যে মোস্টলি ইউজ ফর টেম্পোরারি ওয়ার্ক। এটা তো দেখলামই যে আপনার যেই কনস্ট্রাকশনের কাজগুলো হচ্ছে টেম্পোরারি, আপনি 6 মাস 1 বছর 2 বছর পর মানে ভেঙে ফেলবেন বা টেম্পোরারি কাজে আপনি ব্যবহার করবেন, তো এই ধরনের কনস্ট্রাকশনের কাজগুলোতে আপনি চাইলে থার্ড ক্লাস ব্রিক ব্যবহার করতে পারেন, আমরা অলরেডি দেখলাম। তাহলে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ব্রিকের প্রপার্টি এবং তাদের কি ব্যবহার, কোনটার কি মানে কোন জায়গায় কোনটা ইউজ করব আমরা আশা করি
সবাই বুঝতে পারছি। এবার দেখেন যে ওভারবার্ন অথবা ঝামা বলে, ঝামা ব্রিক, ঠিক আছে, মানে যেই ব্রিক গুলো হচ্ছে আপনি অতিরিক্ত পোড়ায় ফেলছেন। দেখেন ডান দিকে দেখছেন যে পুড়তে পুড়তে একদম ইট কালো হয়ে গেছে না? জি এই স্যার। ধরনের ইট গুলাকে হচ্ছে গিয়া ঝামা অথবা পিকেট বলে। পিকেট, PICKET, পিকেট। বানানটা ঠিক আছে কিনা আল্লাহ জানে, বাট মানে একটু বানানটা চেক করেন, গুগলে সার্চ দিলে দেখতে পারবেন যে পিকেট বানান ঠিক আছে কিনা। ওভারবার্ন ব্রিককে কি বলে? ঝামা ব্রিক বলে, অথবা কি বলে? পিকেটও বলে, Picket আমাদের brick. বাংলাদেশে পিকেটও বলে। জি। আচ্ছা, তাহলে এই ওভারবার্ন ব্রিকের কাহিনীটা কি? এটা হচ্ছে কি হবে, ওভারবার্ন মানে অতিরিক্ত পোড়ানো হবে এবং সেই ভেট্রিফাইড এন্ড ডিস্টর্টেড, মানে আপনার সেই হচ্ছে বিকৃত। ডিস্টর্টেড মানে হচ্ছে বিকৃত, আর ভেট্রিফাইড মানে হচ্ছে আঁকা বাঁকা। দেখেন এই ডান দিকে যে ব্রিক গুলো দেখতেছেন, এটা একটু খেয়াল করেন, এটা কি মানে একদম এরকম বাইকা গেছে না? ইটটা এরকম বাইকা গেছে না? মানে ইটের শেপ গুলো কি থাকবে না, আর নরমাল থাকবে না, মানে ডিস্টর্টেড হয়ে যাবে এবং ব্যাট্রিফাইড হয়ে যাবে অতিরিক্ত পোড়ানোর কারণে। কেন ব্যাট্রিফাইড হয়েছে বলতে পারবেন? স্যার অতিরিক্ত পুরানোর কারণে এটা শেপ এটার মানে ভিতরে যে লাইম ছিল, এরকম ওই লাইম হচ্ছে গলে হালকা গেছে, হয়ে বেশি গলে একদম দেখা গেছে যে ইটও গলে গেছে, ইট গলে ইটের শেপ চেঞ্জ হয়ে গেছে। ঠিক ঠিক পাকা আছে, হয়ে গেছে। হ্যাঁ, বাঁকা হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা এই ধরনের ঝামা বা পিকেট বা ওভারবার্ন ব্রিক কোথায় ব্যবহার করব? এটা তো একটা ব্যবহার আছে। মনে করেন যে ইট পুড়ে গেলে কি আমি ফালাই দিব, বা ইট ওভারবার্ন হইলে কি আমি ফালাই দিব? না, ফালাবো না। এটার একটা মানে একটা নির্দিষ্ট জায়গায় এটা আমি ব্যবহার করতে পারবো। কোন জায়গায় ব্যবহার করব? আচ্ছা, প্রথমেই দেখেন যে কোন জায়গায় ব্যবহার করব না, যে ক্যান নট বি ইউজড ইন কনস্ট্রাকশন ওয়ার্কস, মানে আপনি বিল্ডিং এর কনস্ট্রাকশনের কাজে এই ধরনের ইট আমরা ব্যবহার করব না, ঝামা বা পিকেট। ঠিক আছে, তাহলে এটা আসলে কোথায় ব্যবহার করব? ইউজড ফর মেকিং অ্যাগ্রিগেট ফর লাইম কনক্রিট ফর ফাউন্ডেশন। মাটির নিচে যখন আপনি ফাউন্ডেশনের কাজ করবেন, মনে করেন যে ফাউন্ডেশনটাতে আপনি নর্মাল সিমেন্ট কনক্রিট ইউজ না করে খরচ কমানোর জন্য আপনি লাইম কনক্রিট ইউজ করতেছেন। ঠিক আছে, মানে কনক্রিট কি জিনিস? কনক্রিট হচ্ছে আপনার সিমেন্ট প্লাস কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস ওয়াটার। তো কোর্স এগ্রিগেট কি? কোর্স এগ্রিগেট হচ্ছে, সরি, সিমেন্ট তো সিমেন্টই, এটা তো বুঝতেছেন যে এটা হচ্ছে বাইন্ডার। কোর্স এগ্রিগেট কি? ব্রিক চিপস অথবা মানে ক্রাস্ট স্টোন, মানে পাথর ভাঙা, এগুলো হচ্ছে আমাদের কোর্স এগ্রিগেট। ফাইন এগ্রিগেট কি? বালি যেগুলো অথবা ছোট ছোট সুরকি, জিনিসগুলো। সুরকি। আর ওয়াটার তো ওয়াটারই। এখন দেখেন আপনি অ্যাজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল যখন সিমেন্টের পরিবর্তে আপনি লাইম ইউজ করবেন, ঠিক আছে, বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে আপনি সিমেন্টের জায়গায় কি ব্যবহার করতেছেন? আপনি সিমেন্ট ব্যবহার না করে ব্যবহার করতেছেন হচ্ছে গিয়ে লাইম। এই সিমেন্টের পরিবর্তে আমি এজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল কি ব্যবহার করলাম? লাইম ব্যবহার করলাম। তখন ওই কনক্রিটটাকে বলা হচ্ছে লাইম কনক্রিট। তো লাইম কনক্রিটে আপনি হচ্ছে গিয়ে এই কোর্স এগ্রিগেট হিসেবে এই ব্রিক চিপস এর পরিবর্তে, মানে আমরা কি দেখছিলাম যে কনক্রিট তৈরি করার সময় অ্যাজ এ কোর্স এগ্রিগেট হিসেবে ফার্স্ট ক্লাস ব্রিককে আমরা ব্রিক চিপস হিসেবে ব্যবহার করব। বাট যদি আপনি ফাউন্ডেশনে লাইম কনক্রিট ইউজ করেন, সেই ক্ষেত্রে আপনি কোর্স এগ্রিগেট হিসেবে ফার্স্ট ক্লাস ব্রিক ইউজ না করে আপনি কি করবেন? এই ঝামা বা ওভারবার্ন ব্রিক ব্যবহার করবেন। ঠিক আছে, আচ্ছা, আরেকটা এই ঝামা বা পিকেটের আরেকটা ব্যবহার হচ্ছে কোন জায়গায়? অ্যাজ এ রোড কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। রাস্তা যখন তৈরি করা হয়, রাস্তার বিভিন্ন মানে লেয়ার থাকে। একটা লেয়ার বালি দিয়ে ফিল আপ করে, একটা লেয়ার মনে করেন যে এরকম মানে পাথর দিয়ে ফিল আপ করে, একটা লেয়ার হচ্ছে মাটি দিয়ে ফিল আপ করে, একটা লেয়ার হচ্ছে ব্রিক চিপস দিয়ে ফিল আপ করে। তো রাস্তা যদি আপনার এরকম ব্রিক চিপস দিয়ে ফিল আপ করা লাগে, তো রাস্তা কনস্ট্রাকশনের সময় আপনি মানে রাস্তার লেয়ার গুলো হচ্ছে এরকম ঝামা বা পিকেট দিয়ে আপনি ফিল আপ করতে পারেন। ঠিক আছে, বোঝা গেছে এই ঝামা বা পিকেটের ব্যবহারটা কোন জায়গায় হবে? বুঝতে পারছেন নাকি পারেন নাই? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এইবার দেখেন হচ্ছে আন্ডারবার্ন ব্রিক, মানে মানে হচ্ছে যে ইট গুলো হচ্ছে সঠিকভাবে পোড়ানো হয় নাই, মানে কম পুড়ছে, এগুলাকে বলা হচ্ছে আন্ডারবার্ন অথবা পিলা ব্রিক। কি বলে? পিলা। আর ওভারবার্ন ব্রিকে কি বলি আমরা? ঝামা বা পিকেট। আর পিলা ব্রিক হচ্ছে কোনটা? যে ইটটা হচ্ছে ঠিকভাবে পোড়ানো হয় নাই। দেখেন এই ছবিটা দেখেন, ইটগুলা কি আন্ডারবার্ন, মানে ঠিক মতো পোড়ানো হয় নাই। তো এই পিলা ব্রিক গুলো আপনি বা এই আন্ডারবার্ন ব্রিক আপনি কিভাবে চিনবেন? দেখেন যে হাফ বার্ন, মানে দেখবেন যে আপনি অর্ধভাবে
পোড়ানো হয়েছে, মানে কমপ্লিটলি বার্ন হয় নাই। ইয়েলো কালার যেহেতু ঠিকভাবে পুড়ে নাই, এটার কালার গুলো একটু ইয়েলোইশ টাইপের হবে, একটু হলদেটে টাইপের হবে, ঠিক আছে। তারপর হচ্ছে দেখেন যে লো স্ট্রেংথ, মানে এগুলার স্ট্রেংথ বা ক্রাশিং স্ট্রেংথ খুব কম থাকবে, কারণ যেহেতু ঠিক মতো পোড়ানো হয় নাই, ঠিক মতো শক্ত হয় নাই। তো যেহেতু ঠিক মতো হাতের শক্ত থেকে হয় পড়লে নাই, ভেঙে যাবে স্যার। হাত থেকে বললে আপনি যদি 3 ফিট উপর থেকে ফালান বা 1 মিটার বা 3.28 ফিট যদি মাটির উপর থেকে আপনি ফালান, মাটিতে বললে কি হবে দেখবেন যে ভেঙে গেছে, একদম ভেঙে টুকরা টুকরা হয়ে গেছে। আচ্ছা, আর পিকেট স্যার? পিকেটটা সহজে ভাঙবে না, কারণ পিকেট শক্ত ক্রিকেট থাকে অনেক। তো আছাড় দিলেও ভাঙতো না, এত শক্ত জামাইট পিকেট না শক্ত এগুলা। থাকে অনেক, হ্যাঁ। আচ্ছা, এবার দেখেন যে আপনি আন্ডারবার্ন ব্রিক বা পিলা ব্রিকের ব্যবহারটা কোন জায়গায় করবেন। ক্রাস্ট টু পাউডার ফর্ম এন্ড ইউজড অ্যাজ সুরকি, মানে আপনি যখন দেখেন, আমি যখন সিমেন্টের সাথে কোর্স এগ্রিগেট প্লাস ফাইন এগ্রিগেট প্লাস পানি, ফাইন এগ্রিগেট হিসেবে ইউজ করতেছি স্যান্ড, তখন এটাকে আমি বলতেছি কনক্রিট। কিন্তু আপনি যদি সিমেন্টের সাথে কোর্স এগ্রিগেট যোগ করবেন না, ঠিক আছে, কোর্স এগ্রিগেট কি করবেন না, যোগ করবেন না, সিমেন্টের সাথে শুধু ফাইন এগ্রিগেট যোগ করবেন। আর কি যোগ করবেন, পানি যোগ করবেন। এবং ফাইন এগ্রিগেট হিসেবে আপনি বালি ইউজ না করে ইউজ করবেন হচ্ছে গিয়া কি সুরকি, মানে কি ইটের গুঁড়া, রাবিশ, যেটা আমরা রাবিশ বলি। হ্যাঁ, যেটা রাবিশ ওটাকে গুঁড়া করে আপনি এজ এ সুরকি হিসেবে ব্যবহার করে। তো আপনি যদি মানে সুরকি হিসেবে ব্যবহার করতে চান, আন্ডারবার্ন বা পিলা ব্রিককে আপনি গুঁড়া করে পাউডার ফর্মে এই সুরকি হিসেবে ব্যবহার করতে পারেন। এটাকে বলা হচ্ছে গিয়ে মর্টার বা প্লাস্টার, ঠিক আছে। যখন আপনি সিমেন্টের সাথে কোর্স এগ্রিগেট নাই, শুধু কি আছে, ফাইন এগ্রিগেট আছে, তাও কি আছে, ফাইন এগ্রিগেট হিসেবে বালি নাই, আছে সুরকি এবং সাথে আছে পানি, এটাকে বলা হচ্ছে গিয়ে মর্টার অথবা প্লাস্টারিং কাজেও এটা ব্যবহার করা হয়, ঠিক আছে। এটাকে মর্টার বলে। এটা হচ্ছে দুইটা ইটকে জোড়া লাগাইতে, আমরা যখন মানে দেয়ালের গাঁথনি করি দুইটা ইটকে জোড়া লাগাইতে, অথবা মানে দেয়াল কনস্ট্রাকশনের পরে রং করার আগে দেখেন না যে দেয়ালের সারফেসটা প্লাস্টার করে, তো প্লাস্টারিং এর কাজেও এই আমরা মর্টার ব্যবহার করতে পারি। তো আমাদের একটা আলাদা মানে চ্যাপ্টারই আছে মর্টার, তো আমরা ওই চ্যাপ্টারে হচ্ছে এই মর্টার সম্পর্কে আরো ভালো মতো ইনশাআল্লাহ জানবো। আচ্ছা, এবার দেখেন যে ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক্স, আমরা তো মোটামুটি ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস ওভারবার্ন বা জামা বা পিকেট, আন্ডারবার্ন বা পিলা ব্রিকের বৈশিষ্ট্য এবং তাদের কোথায় ব্যবহার করব দেখলাম। এখন দেখবো যে ইট কিভাবে প্রডিউস করে, ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক। তো ইটের যে প্রোডাকশন, ইটের প্রোডাকশনে টোটাল 5টা স্টেপ আছে। কয়টা স্টেপ আছে, কয়টা স্টেপ আছে টোটাল? 5টা। 5টা স্টেপ আছে। কি কি? প্রথম স্টেপটা হচ্ছে প্রিপারেশন অফ ক্লে। আপনি যে কাদামাটিটা ব্যবহার করে ইটটা তৈরি করবেন, আপনাকে প্রথমেই এই কাদামাটিটাকে প্রস্তুত করে নিতে হবে বা রেডি করে নিতে হবে। সেকেন্ড স্টেপটা কি? পাগিং অর টেম্পারিং অফ দ্য ক্লে। এটার মানে হচ্ছে আপনি যেই কাদামাটিটা প্রস্তুত করছেন এটাকে হচ্ছে মারাইতে হবে, মানে কোনো একটা মারানোর কলে বা কোনো একটা মেশিনের মধ্যে চাপ দিয়ে এটা থেকে হচ্ছে গিয়ে অতিরিক্ত পরিমাণে পানিগুলা বাইর করে ফেলতে হবে। এটাকে বলা হচ্ছে পাগিং অর টেম্পারিং। টেম্পারিং করা মানে হচ্ছে কি কোনো কিছুকে গুতা দেওয়া বা কোনো কিছুকে বাড়ি দেয়া, বাড়ি দিয়ে 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 তার ভিতরে যে ভয়েড গুলা আছে বা তার ভিতরে যে পানিগুলো আছে পানিগুলা বাইর করে ফেলাকে বলা হচ্ছে টেম্পারিং করা, ঠিক আছে, বা টেম্পিং করা বলে। 3 নম্বর স্টেপটা কি? মোল্ডিং অফ ব্রিক। আপনি যে ইটটা তৈরি করবেন বা যে মাটিটা আপনি রেডি করছেন, এই মাটিটাকে হচ্ছে এরকম ইট তৈরি করার কিছু ছাঁচ থাকে, ছাঁচ, এই ছাঁচের মধ্যে আপনাকে মাটিটা দিয়ে ফিল আপ করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 3 নাম্বার স্টেপ। তারপর হচ্ছে ড্রাইং অফ ব্রিক। যেই ইটগুলা আপনি মোল্ড থেকে বাইর করছেন, একটা নির্দিষ্ট শেপ পেয়ে গেছে ইটগুলা, এই ইটগুলো তো ভিজা, মানে এটার মধ্যে এখনো পানি আছে, এই ভিজা ইটগুলাকে রোদে কি করতে হবে? শুকাইতে হবে। এটা হচ্ছে আমার 4 নাম্বার স্টেপ। আর 5 নাম্বার স্টেপটা কি? এই শুকনা ইটগুলাকে কি করতে হবে? আগুনে পুড়াইতে হবে, বার্নিং অফ ব্রিক, ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে 5টা স্টেপ সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত এখন দেখবো। আসেন, ক্লাস কি আজকে বোঝা যাচ্ছে নাকি বোঝা যাচ্ছে না কোনটা? থিওরিটিক্যাল জিনিসপত্র, বাট আশা করি বুঝতে জি কষ্ট স্যার, হওয়ার বুঝছি কথা না, স্যার। ঠিক আছে, সবই বোঝার মতো। প্রিপারেশন প্রথমটা কি ছিল? যে আমরা যে কাদামাটিটা ব্যবহার করব ইট তৈরি করতে, ওই কাদামাটিটাকে হচ্ছে গিয়ে প্রস্তুত করতে হবে, যে প্রিপারেশন অফ দি ক্লে অর আর্থ, ঠিক আছে।
তো আপনি কিভাবে এটা প্রস্তুত করবেন? প্রথমেই দেখেন যে preparation of clay involves operation like removing the top loose earth, then digging, cleaning, weathering and blending of the earth. মানে কি? মানে হচ্ছে আপনি তো একটা জায়গা থেকে মাটিটা কালেক্ট করবেন, একটা জায়গায় আপনি গর্ত করে মানে এই ইট তৈরি করার জন্য মাটিটা আপনি কালেক্ট করবেন না? তো আপনি যে জায়গায় গর্ত করবেন, মনে করেন যে আপনার এরকম একটা জায়গা আছে, এটা হচ্ছে আমার গ্রাউন্ড লেভেল, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাউন্ড লেভেল। আমরা অটোক্যাডে গ্রাউন্ড লেভেলের সিম্বল দেখছি না, নাকি দেখি নাই কোনটা? অটোক্যাডে গ্রাউন্ড লেভেলের সিম্বল দেখছেন? জি স্যার, দেখছি স্যার। জি এটা যদি গ্রাউন্ড লেভেল হয়, মনে করেন আমি এটা দেখতেছি এলিভেশন, মানে আপনি গর্ত করবেন হচ্ছে এই জায়গাটাতে, আপনি গর্ত করবেন, এটা হচ্ছে মনে করেন গর্ত। আপনি এতটুকু গর্ত করে এই গর্তের মধ্যে মনে করেন যে আমার এত মানে মাটি এভাবে মাটি দিয়ে ফিল আপ আছে, মনে করেন যে এগুলো হচ্ছে আমার মাটি। আপনি গর্ত থেকে মাটিগুলা কালেক্ট করবেন আপনার ইট তৈরি করার জন্য। তো প্রথমে যেটা করবেন, গর্তের একদম উপরের দিকে যেই নরম বা লুজ মাটিগুলা আছে, এই মাটিগুলা সরাই ফেলতে হবে। এই মাটিগুলা কালেক্ট করা যাবে না, এগুলা সরাই ফেলে ভিতর থেকে যে কম্প্যাক্ট বা টাইট অবস্থায় বা কম্প্যাক্ট অবস্থায় যে মাটিটা আছে, এই মাটিটা হচ্ছে আপনি এই কম্প্যাক্ট সয়েলটা কালেক্ট করবেন ইট তৈরি করার জন্য। এই উপরের লুজ সয়েলটা আপনি কি করবেন? রিমুভ বা সরাই ফেলবেন। দেন ডিগিং, তারপর গর্ত করে হচ্ছে ভিতরের এই মানে কম্প্যাক্ট সয়েলটা কালেক্ট করবেন, এটাকে ক্লিন করবেন, পরিষ্কার করবেন। তারপর কি? ওয়েদারিং। এই ওয়েদারিং মানে কি? এটাকে হচ্ছে আপনি খোলা আকাশের নিচে ফালায় রাখবেন। এটা হচ্ছে কি হবে? রোদে মানে পূর্বে বৃষ্টিতে ভিজবে, মানে এরকম বৃষ্টিতে ভিজে আবার রোদে পুড়ে এটা নরম হয়ে যাবে, দেখবেন যে মানে কাদা কাদা একটা নরম টাইপের মাটি মানে আপনি পেয়ে যাবেন। এরপর হচ্ছে ব্লেন্ডিং অফ দ্যাট, এরপর ওই নরম মাটিটাকে কি করতে হবে? ভালো মতো ব্লেন্ড বা মিশাইতে হবে, ঠিক আছে? তো এরপর দেখেন যে এই প্রিপারেশনের মধ্যে সেকেন্ড পয়েন্টটা কি বলছে, যে আফটার রিমুভিং দ্য টপ আনসুইটেবল সয়েল, মানে উপরের যে নরম বা লুজ বা ঝুরঝুরে যে আনসুইটেবল বা মানে অনুপযুক্ত বা অনুপযুক্ত যে মাটিটা আছে, এই অনুপযুক্ত মাটিটাকে সরায় ফেলার পরে দ্য ক্লে ইজ ডাক আইদার বাই ম্যানুয়াল লেবার অর বাই পাওয়ার এক্সকেভেটর। মানে এই উপরে নরম মাটিটা সরায় ফেলার পরে আপনি ম্যানুয়ালি লেবার দিয়ে, কোদাল দিয়ে হচ্ছে গিয়া এই গর্ত করে মাটিগুলা কালেক্ট করতে পারেন, অথবা পাওয়ার এক্সকেভেটর। এক্সকেভেটর চিনেন কেউ নাকি দেখেন নাই কোনোদিন? স্যার, যেটা দিয়ে মাটি কুড়ে আর কি। এরকম হলুদ রঙের একটা মেশিন, এখানে হচ্ছে গিয়া ওই ট্যাঙ্কের টায়ারের মতো টায়ার লাগানো থাকে, রাবারের টায়ার। এখানে একটা মানুষ বসে থাকে, এখানে একটা এরকম ইয়ার মতো খামচি বা চামিচের মতো থাকে, বিশাল একটা এরকম। তারপর এই মাথাটা হচ্ছে এরকম কাটা কাটা থাকে, জি স্যার, জি এটা স্যার, দিয়ে জি খামচি দিয়ে কি করে মাটি খাবলায় খাবলায় তুলতে পারে। তো এরকম পাওয়ার এক্সকেভেটর বা জি। আপনার যখন একসাথে অনেক বেশি পরিমাণে মাটি কালেক্ট করা লাগবে, এই এক্সকেভেটর ইউজ করে আপনি এক্সকেভেশন করে মাটিগুলা এখান থেকে কালেক্ট করবেন, ঠিক আছে? তখন স্যার এরকম আমি একটা ড্রয়িং করে আপনার গ্রুপে দিছিলাম। হ্যাঁ হ্যাঁ, কিনে নিয়ে একদম দিছিল একটা জি, স্যার। এক্সকেভেটরের ছবি। তারপর হচ্ছে আশা বলতেছিলেন মধ্যে নাকি? না স্যার, আমি দিছিলাম মেহেদি, মেহেদি মেহেদি, হাসান। হ্যাঁ মেহেদি হাসান দিছিলেন। আচ্ছা, তাইলে যখন আপনার মানে কম পরিমাণে মাটি আপনি কালেক্ট করবেন, তখন আপনি ম্যানুয়ালি লেবার দিয়ে কালেক্ট করতে পারেন। বাট যখন বেশি পরিমাণে মাটি কালেক্ট করতে হবে, তখন আপনি পাওয়ার এক্সকেভেটর দিয়ে হিউজ পরিমাণে বা হিউজ ভলিউমের মাটি কালেক্ট করতে পারেন। আচ্ছা, তারপর দেখেন যে ডাগ আউট ক্লে is spread on the level ground and all the pebble, gravel, concord, vegetable matter etc are removed from the clay. আপনি এই যে গর্ত থেকে যে মাটিটা কালেক্ট করছেন, এই মাটিটা হচ্ছে একটা সমান জায়গায়, বাড়ির উঠানে বা মানে সমান লেভেল সারফেস আছে এরকম একটা জায়গায় কি করবেন? মাটিটাকে বিছাই দিতে হবে। মানে মানে মাটিটাকে বিছাই দিয়ে মাটির মধ্যে যদি কোনো পেবেল মানে পাথর বা গ্রেভেল, নুড়ি পাথর, কঙ্কর, ইটের ভাঙ্গা বা হচ্ছে ভেজিটেবল ম্যাটার বা অর্গানিক ম্যাটার, ঘাস লতা পাতা থাকে, এগুলা সরাই ফেলে মাটিটাকে পরিষ্কার করতে হবে। দ্য ক্লে ইজ লেফট এক্সপোজড টু অ্যাটমসফিয়ার ফর সফটেনিং, নোন অ্যাজ ওয়েদারিং অফ ক্লে। এরপর এই মাটিটাকে হচ্ছে আপনি মানে খোলা আকাশের নিচে বা খোলা উন্মুক্ত পরিবেশে ফালায় রাখবেন। কেন? সফটেনিং বা নরম হওয়ার জন্য। এটা কি হবে? একটু আগে বললাম যে রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে, বৃষ্টিতে ভিজা আবার রোদে পূর্বে, এটাকে বলা হচ্ছে ওয়েদারিং অ্যাকশন। এরকম ওয়েদারিং এর কারণে এটা আস্তে আস্তে কি হবে? মাটিটা নরম হয়ে যাবে। digging the earth before rains is advantageous as full monsoon মানে হচ্ছে কি বর্ষাকাল can be utilized for weathering, মানে বৃষ্টি শুরু হওয়ার আগেই বা বর্ষাকাল শুরু হওয়ার আগেই আপনার মাটি গর্ত করে গর্ত থেকে এই কাদা বা মাটিগুলা কালেক্ট করে ফেলা হচ্ছে সুবিধাজনক। কেন? তাহলে আপনি পুরা বর্ষাকালটা এই ওয়েদারিং এর কাজে ব্যবহার করতে পারবেন, কারণ বর্ষাকালে বৃষ্টি বেশি হবে
আপনার মাটিগুলো একবার বৃষ্টিতে ভিজবে, আবার বৃষ্টি শেষ হয়ে গেলে রোদ উঠবে, রোদে শুকাবে। তো কন্টিনিউয়াস ওয়েদারিং অ্যাকশনের কারণে আপনার মাটিটা খুব ভালো সফটেনিং হবে বা নরম হবে। এই জন্য মানে বর্ষাকাল বা মনসুন শুরু হওয়ার আগেই আপনার এই গর্ত করে মাটিগুলো কালেক্ট করে ফেলাটা সুবিধাজনক বা অ্যাডভান্টেজিয়াস। এরপর দেখেন যে আফটার ওয়েদারিং the earth is chemically analyzed and if there is any deficiency of any ingredient it is mixed with the earth। মানে হচ্ছে এই ওয়েদারিং এর পরে এই মাটিগুলো হচ্ছে কেমিক্যালি অ্যানালাইজ করা হবে, এবং কেমিক্যালি অ্যানালাইজ করার পরে এটার মধ্যে যে দরকারি উপাদানগুলো কি কি? অ্যালুমিনা, সিলিকা, সিলিকা, তারপরে লাইম, লাইন, আয়রন অক্সাইড আছে স্যার। ম্যাগনেসিয়া, আয়রন অক্সাইড। আয়রন অক্সাইড। তো আপনি কেমিক্যালি অ্যানালাইজ করে দেখা হয় যে এই মাটিটার মধ্যে এই কেমিক্যাল এই যে 5টা উপাদান, এই উপাদানগুলোর মানে যতটুক পরিমাণে দরকার, আমরা তো জানি যে কোনটা অ্যালুমিনিয়াম দরকার মনে হয় 20 থেকে 30%, সিলিকা দরকার 60 থেকে 70, লাইম দরকার, লাইম ম্যাগনেসিয়া দরকার 6 থেকে 5 10। থেকে 6 থেকে 10 না জানি কত, আর আয়রন অক্সাইড মনে হয় 3 থেকে 4%। আমি মানে এক্স্যাক্টলি ভ্যালুগুলো ভুলে গেছি, আপনারা দেখেন। তো যদি দেখা যায় যে কোনো উপাদান মিসিং আছে, এই 5টা উপাদানের মধ্যে কোনো উপাদান নাই, অথবা কোনোটা দরকারের চাইতে কম আছে, তখন হচ্ছে কি আপনার ইট ইজ মিক্সড উইথ দ্য আর্থ। এটা হচ্ছে এডিশনালি মানে আপনার ওই মাটির সাথে যোগ করা হয় বাইরে থেকে, ঠিক আছে? যোগ করে ওই ডেফিসিয়েন্সি মানে কি ঘাটতি, ওই ঘাটতিটা পূরণ করে দেওয়া হয় বাইরে থেকে এডিশনালি যোগ করে। নাও প্রিপারেশন অফ ক্লে ইজ কমপ্লিটেড। তো এইভাবে হচ্ছে আপনার ইট তৈরি করতে যে মাটিটা ব্যবহার করতে হয় ওই মাটিটাকে প্রস্তুত করা হয়, ঠিক আছে? আচ্ছা, আপনার মাটি রেডি হয়ে গেছে। সেকেন্ড স্টেপটা কি? পাগিং অথবা টেম্পারিং। মানে আপনি মাটিটাকে হচ্ছে পাড়ায় বা মাটিটাকে হচ্ছে মাড়ায় মাটি থেকে অতিরিক্ত পরিমাণে পানি বের করে ফেলবেন এবং এটাকে হচ্ছে ব্লেন্ড মানে একদম সঠিকভাবে মিশানোর চেষ্টা করবেন। তো পাগিং আর টেম্পারিং কি কেমনে করে দেখেন যে টেম্পারিং অর পাগিং অফ ক্লে ইনভলভস ব্রেকিং আপ দ্য প্রিপেয়ার্ড ক্লে। মানে আপনি যেই মাটিটা রেডি করছেন এটাকে আপনি ভাঙা একদম মানে গুঁড়া গুঁড়া করে ফেলবেন, ঠিক আছে? ওয়াটারিং, এবং এটার সাথে আপনি কি পরিমাণ মতো পানি যোগ করবেন। এন্ড নিডিং, নিডিং মানে হচ্ছে পা দিয়ে পাড়ানো, ঠিক আছে? এন্ড নিডিং টিল দ্য আর্থ বিকামস এ হোমোজেনিয়াস মাস। মানে যতক্ষণ পর্যন্ত না মাটিটা একটা হোমোজেনিয়াস মিক্সচার মানে একটা সমসত্ব বা খুব ভালো মতো মিশে না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটাকে হচ্ছে কি করতে হয়? পা দিয়ে মারাইতে হয়, এবং তার সাথে অল্প অল্প পরিমাণে কি কি যোগ করতে হয়? পানি যোগ করতে হয়। দেখেন এখানে হচ্ছে water is added to clay in required quantity and the whole mass is kneaded under the feet of a man or cattle। মানে পর্যাপ্ত পরিমাণে পানি যোগ করা হয় এবং বা পরিমাণ মতো পানি যোগ করা হয়, পানি যোগ করে এই মাটিটাকে হচ্ছে কি নিডেড মানে পা দিয়ে পাড়ানো হয়, আন্ডার দ্য ফিট মানে মানুষ হইতে পারে দেখেন, অথবা ক্যাটেল মানে গরু ছাগল, বা এই দেখেন একটা ঘোড়া হচ্ছে কি করতেছে? মাটি পাড়াইতেছে, ঠিক আছে? দেখছেন? খেয়াল করছেন? জি স্যার, জি স্যার, দেখছি স্যার। সেটা গাধা মনে হয়। এটা আপনি এবার ঠিক আছে? না স্যার, ওটা তো জানা কথা। আচ্ছা না, আপনি গাধা না, আমরা কেউই গাধা না। যাই হোক, এটা হচ্ছে কি ঘোড়া হইতে পারে বা গরু, মানে মেইনলি কথা হচ্ছে আপনি মানে পশু বা গবাদি পশুর পায়ের নিচে হচ্ছে গিয়া মাটিটাকে কি করা হয়? মারানো হয়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন যে ওয়্যার গুড ব্রিক আর রিকোয়ার্ড টু বি ম্যানুফ্যাকচার্ড on a large scale, tempering of clay is usually done by pug mill। মানে যখন আপনার ভালো কোয়ালিটির ইট তৈরি করতে হবে অনেক লার্জ স্কেলে, মানে আপনি প্রতিদিন মানে প্রচুর পরিমাণে ইট তৈরি করতেছেন, 5000 ইট 10,000 ইট আপনি তৈরি করতেছেন, তো এরকম হিউজ পরিমাণ ইট তৈরি করতে গেলে আপনার তো এরকম গবাদি পশু বা মানুষের পক্ষে এত মাটি পারানো সম্ভব না। তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়া পাগ মিল ব্যবহার করা হয়, ঠিক আছে? এই যে এটাকে বলা হচ্ছে গিয়া পাগ মিল। আপনি এখানে হচ্ছে মাটিগুলো ঢুকাই দিবেন, এগুলো হচ্ছে একদম চাপ টাপ দিয়ে কম্প্রেস করে ভিতর থেকে পানি অতিরিক্ত বাইর করে একদম ভালো মতো মিশাই আপনাকে একটা আউটপুট দিবে, ঠিক আছে? এই আউটপুটটা আপনি কি করবেন? ইট তৈরি করতে আপনি ব্যবহার করবেন। আচ্ছা, তাহলে আমার পাগিং বা টেম্পারিং হয়ে গেল। এখন হচ্ছে 3 নাম্বার স্টেপ, মোল্ডিং অফ ব্রিক। মানে ইট গুলাকে একটা ছাঁচের মধ্যে রাখতে হবে, ঠিক আছে? দেখেন, আফটার টেম্পারিং অফ ক্লে ব্রিক্স শুড বি মোল্ডেড অ্যাজ সুন অ্যাজ পসিবল। মানে টেম্পারিং করার পর যত তাড়াতাড়ি পসিবল ইটটাকে হচ্ছে মোল্ডের মধ্যে ঢুকাই দিতে হবে। কেন? আদারওয়াইজ
packed clay may become stiff and molding of brick may become difficult. মানে আপনি যেই মাটিটা হচ্ছে পা দিয়ে পাড়ায় বা এরকম মেশিনের সাহায্যে মারায় আপনি নরম করছেন, এইটা তো যদি আপনি মানে সঙ্গে সঙ্গে মোল্ড না করেন, আপনি যদি ফালায় রাখেন, তাহলে কি হবে? শক্ত হয়ে যাবে মাটিটা। শক্ত হয়ে যাবে, জি এবং স্যার, এই শেপ দেওয়া মাটিটা যাবে তখন না। এই মোল্ডের মধ্যে রাইখা এই মোল্ডের শেপ দিতে আপনার কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, বা মানে মোল্ডের শেপ দেওয়া যাবে না আসলে। তো মোল্ড কি জিনিস দেখেন যে, আচ্ছা এটা মানে 3 নম্বর পয়েন্টে বলা আছে মোল্ড কি জিনিস। আগে সেকেন্ড পয়েন্টটা দেখি যে দ্য ব্রিক্স ক্যান বি মোল্ডেড বাই হ্যান্ড মোল্ডিং। মানে একটা হচ্ছে এরকম মোল্ডের মধ্যে আপনি হাতের সাহায্যে মাটি ঢুকায় ঢুকায় মোল্ড করতে পারেন, একটা হচ্ছে মেশিন মোল্ডিং, মেশিনের সাহায্যে চাপ দিয়ে এরকম ইটকে হচ্ছে মোল্ড করে ফেলা হয় মেশিনের সাহায্যে চাপ দিয়ে। ঠিক আছে, তো দেখেন যে মোল্ডস আর রেক্টেঙ্গুলার বক্সেস উইদাউট এনি টপ এন্ড বটম। মানে মোল্ড গুলা কি একটা রেক্টেঙ্গুলার শেপের বক্স বা আয়তক্ষেত্র, যেগুলোর কোনো কি নাই, টপ নাই বটমও নাই, উপরেও কিছু নাই নিচেও কিছু নাই, শুধু সাইডে কি আছে, সাইডে সারফেস গুলো আছে। দে মে বি মেড অফ স্টিল অর টিম্বার। মানে মোল্ড গুলো আপনি কাঠের মোল্ড হইতে পারে অথবা স্টিলের মোল্ড হইতে পারে। ঠিক আছে, আচ্ছা বাট এখনকার দিনে দেখবেন যে মোল্ডের কিন্তু টপ সারফেস না থাকলেও একটা বটম সারফেস থাকে। তো বটম সারফেসটা কেন থাকে? কারণ ওই বটম সারফেসের মধ্যে ইটের যে কোম্পানির নাম, মনে করেন যে এক্স ওয়াই জেড, এরকম হচ্ছে কোম্পানির নামের যে লোগোটা হচ্ছে ছাপানো থাকে। তো যখন আপনি ইটটা মোল্ডের মধ্যে ঢুকাবেন, এই লোগো বরাবর একটা ছাপ পড়ে যায়। দেখবেন যে ইটের গায়ের মধ্যে কোম্পানির নাম লেখা থাকে না, জি কোম্পানির স্যার, নাম লেখা থাকে। তো বটম সারফেসের বিএসআর, মধ্যে আরএমএস। ওই বটম সারফেসের মধ্যে হচ্ছে এরকম লোগোটা ছাপানো থাকে, অটোমেটিক হচ্ছে যখন ইটটা এখানে ঢুকায় ওই ছাপটা পড়ে যায় আর কি। যাই হোক, আচ্ছা তাহলে আমরা দেখলাম যে মোল্ডিং এর ব্যাপার স্যাপারও দেখলাম। আমাদের 3টা স্টেপ হইলো। এবার 4 নাম্বার স্টেপ, ড্রাইং অফ ব্রিক। মানে কি, আপনার যেই ইটটাকে আপনি মোল্ড মানে মোল্ডের মাধ্যমে হচ্ছে একটা শেপ পেয়ে গেছেন, এই ইটগুলাকে মোল্ড থেকে বাইর করার পরে রোদে শুকাইতে হবে। ঠিক আছে, ওয়েট ব্রিক মানে যে ইটগুলা ভিজা হ্যাভ টু বি ড্রাইড বিফোর দে আর ফেড ফর বার্নিং ইন দ্য ক্লিন। মানে যেই চুলা বা যে চুল্লির মধ্যে আপনি ইটগুলাকে পোড়াবেন, ওই চুলার মধ্যে ইটগুলাকে ঢুকানোর আগে আপনাকে ওয়েট ব্রিক মানে ভিজা ইট থেকে হচ্ছে অতিরিক্ত পরিমাণে যে পানি আছে বা যে পানি আছে ভিজা ইটের মধ্যে, ওই পানিগুলাকে বাইর করে ফেলতে হবে ইটগুলাকে রোদে শুকায়। কেন বাইর করবেন পানি আপনি, বা পানিটা অতিরিক্ত পানিটা বের করে ফেলার আপনার উদ্দেশ্যটা কি? দ্য অবজেক্টিভ অফ দ্য ড্রাইং দ্য ব্রিক্স আর টু রিমুভ অ্যাজ মাচ অ্যাজ ময়েশ্চার ফ্রম দ্য ব্রিক অ্যাজ পসিবল। মানে ইটের ভিতর থেকে যত পরিমাণে সম্ভব ময়েশ্চার বা পানি অপসারণ করা সম্ভব, ওই পরিমাণ পানি আপনি রোদে শুকায় অপসারণ করে ফেলবেন। কেন? সো অ্যাজ টু সেভ টাইম অ্যান্ড ফুয়েল ডিউরিং বার্নিং। মানে হচ্ছে আপনি যদি ইটটাকে ঠিক মতো না শুকান, ইটটা যদি ওয়েট থাকে বা ভিজা থাকে, এই ভিজা ইটটা যখন আপনি আগুনে পোড়াবেন, প্রথমে কি আগুনে পুইরা এর ভিতরে যে পানিগুলা আছে, এই পানিগুলা বাইরে মানে পানিগুলা শুকাইতে হবে না? প্রথমে তো পানিগুলা শুকাইতে হবে, তারপর হচ্ছে কি আপনার ইটটা আস্তে আস্তে পুরো শক্ত হবে। পোড়াইতে হবে। আপনি যদি আগেই পানিগুলা বাইর করে ফেলতে পারেন রোদে শুকায়, তাহলে কিন্তু আপনার ইটগুলা পোড়াইতে যে ফুয়েল মানে হচ্ছে কয়লা বা কাঠ, আপনি এজ এ জি ফুয়েল স্যার, এগুলো হিসেবে কম খরচ হবে। যে জ্বালানি গুলা ব্যবহার করতেছেন, আপনার জ্বালানি খরচ কম হবে এবং ইটগুলা পুড়তে সময় কম লাগবে। যদি ইটের মধ্যে থাকতো পানি, তাহলে আগে কি হইতো, এই পানিগুলা মানে আপনার বাষ্পীভূত হইতো বা ইভাপোরেট হইতো, সময় দেন বেশি, হচ্ছে ইটটা জ্বালানি পুড়তো। বেশি, খরচ বেশি। আপনি যদি অতিরিক্ত পানিটা সরাই ফেলতে পারেন নরমালি রোদে শুকায়, তাহলে আপনার জ্বালানিও কম লাগবে আর ইট পোড়াইতে সময়ও কম লাগবে। আচ্ছা, টু এভয়েড দ্য চান্সেস অফ ক্র্যাকিং এন্ড ডিস্টরশন অফ ব্রিক্স ডিউরিং দ্য বার্নিং। ইটের মধ্যে যদি পানি থাকে, তাহলে কি হবে, আপনার এই পানিগুলা দেখা যাবে যে ক্রিস্টাল ফর্মে চলে যাবে, বা পানিগুলো হচ্ছে স্ফটিক বা একসাথে জমাট বেঁধে একটা দানাদার আকার মানে ক্রিয়েট করবে আর কি। পানিগুলো একসাথে সংযুক্ত হবে বা জমাট বেঁধে যাবে। তো যখন আপনি এই ওয়েট বা ভিজা ইটটা পোড়াবেন, দেখা যাবে যে এই ইটটা হচ্ছে ক্র্যাক মানে ইটের গায়ে হচ্ছে ফাটল দেখা যাবে, বা ইটটা হচ্ছে ডিস্টরশন মানে বিকৃত হয়ে যাবে। তো এই জন্য হচ্ছে যেন ইটের মধ্যে এরকম কোনো ফাটল দেখা না যায় বা ইটটা হচ্ছে ডিস্টর্টেড না হয়ে যায়, এই জন্য ভিজা ইটটাকে আপনি ফার্স্টে রোদে শুকায় পানিগুলা বের করে ফেলবেন, দেন আপনি রোদে মানে এটাকে আগুনে পোড়ানোর চেষ্টা করবেন আর কি। আচ্ছা, আরেকটা কারণ কি দেখেন যে টু ইনক্রিজ দ্য মেকানিক্যাল স্ট্রেংথ অফ দ্য ব্রিক। মানে ইটের যে ক্রাশিং স্ট্রেংথ বা মেকানিক্যাল স্ট্রেংথ, মানে ইটটা ভাঙতে আমার আসলে কতটুকু প্রেসার দেওয়া লাগতেছে বা কতটুকু লোড অ্যাপ্লাই করা লাগতেছে, তো এই মেকানিক্যাল স্ট্রেংথ যদি আপনি বাড়াইতে চান, সো দ্যাট দে ক্যান বি হ্যান্ডেলড, মানে
আপনি যেন ইজিলি ইট গুলাকে হ্যান্ডেল করতে পারেন। মানে একটা ইট নিয়ে আপনি আরেকটার উপর রাখবেন বা ইট গুলাকে আপনি সাজায় রাখবেন, তো আপনার ইট যদি নরম হয়, এরকম ইট হ্যান্ডেলিং করার সময় দেখবেন যে ইট গুলা ভেঙে যাচ্ছে। মানে একটার উপর আরেকটা আপনি রাখতেছেন, একদম তো জায়গা মতো রাখে না, দেখা যায় যে একটু উপর থেকে ছুঁড়ে মারে বা একটু উপর থেকে মাটিতে ফেলায় দেয়। তো এরকম ইট হ্যান্ডেলিং করার সময় দেখবেন যে ইট গুলা যদি ঠিক মতো পরিমাণে আপনি রোদে না শুকান, ইটের যদি মেকানিক্যাল স্ট্রেংথ বেটার না হয়, ইট গুলা কি হবে, ভেঙে যাবে বা ড্যামেজ হয়ে যাবে। ঠিক আছে, যে এন্ড স্টপ উইদাউট এনি ড্যামেজ টু দ্য ব্রিক, মানে ইটগুলাকে একটার উপর আরেকটা সাজায় রেখে ইট স্টপ করা হয় না। তো আপনি যদি চান যে ইটগুলা উইদাউট এনি ড্যামেজ আপনি ঠিক মতো মানে স্টপ করবেন, তাহলে ইটের কি ভালো হওয়া লাগবে, ইটের মেকানিক্যাল স্ট্রেংথ ভালো হওয়া লাগবে, যেন এটা ভাঙতে আপনার বেশি ফোর্স বা বেশি প্রেসার অ্যাপ্লাই করতে হয়। আর মেকানিক্যাল স্ট্রেংথ ভালো হইতে হলে কি করতে হবে, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা একটু দাঁড়ান, আমার ইয়াটা একটু বন্ধ হয়ে গেছে, একটু দাঁড়ান। ক্লাস কিন্তু আরো 15 মিনিট আছে, মানে ভাইবেন না যে টাইম শেষ, তো একটু মনোযোগ রাখেন আরো 15টা মিনিট কষ্ট করে। আপনাদের কি মানে ক্লাস করতে বিরক্ত মানে বিরক্ত মনে হচ্ছে? আপনারা কি মানে বোরিং ফিল করতেছেন? টায়ার্ড একটু তো হয়ে গেছে বিরক্ত লাগতেছে শোনা স্যার, সকাল থেকে স্যার। জি স্যার, স্যার, 9টা রোজা থেকে স্যার, ক্লাস হচ্ছে স্যার। এটা আপনাদের কয় 9টা নাম্বার, থেকে বসে রয়েছি। এটা কয় নাম্বার ক্লাস? এটা এটা 3 3 নাম্বার। নাম্বার। আমার ক্লাসটা 3 নাম্বার ক্লাস হতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এখন কিছু তো করার নেই, জি আমাদের স্যার। তো আসলে রোজার মধ্যে তো স্যার আবার রোজার মধ্যে তো টাইম হইলো বুঝতেছি আসলে আপনি তো হেলাল তো বিছানার মধ্যে শুয়ে শুয়ে ক্লাস করতেছেন, তাই না? না স্যার। বসে আছে। যাই হোক, মানে কেউ শুয়ে শুয়ে ক্লাস করেন না, কারণ তাহলে ঘুম আসবে, ঘুমাই গেলে মানে ক্লাসে মনোযোগ দিতে পারবেন না। আচ্ছা দেখেন, স্যার 9টা বাজে উঠছে, এমনি ঘুমাচ্ছে। বুঝি নাই। 6টা বাজে ঘুমাই, 9টা বাজে উঠছে স্যার, এমনিও একটু। তো এত দেরি করে ঘুমান কেন? সেহরিকে সঙ্গে সঙ্গে ফজরের নামাজটা পড়ে ঘুমা যাবেন। চাইলে তো 4:30-এর মধ্যে ঘুমানো যায়, মানে ফজরের নামাজ পড়ে 4:30-এর মধ্যে ঘুমাই গেলেও তো আপনি সকালবেলা মোটামুটি তাহলে আরো 1.5 ঘন্টা 2 ঘন্টা বেশি ঘুমাইতে পারতেন। মানে ফজরের নামাজ পড়ে আর জায়গা থাকেন না, সঙ্গে সঙ্গে ঘুমায় যায়। আচ্ছা যাই হোক, তো তাহলে আমরা দেখলাম যে মেকানিক্যাল স্ট্রেংথ বাড়াইতে হইলেও আমাদেরকে ইট থেকে অতিরিক্ত পানিগুলো বের করে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা এবারও আমাদের লাস্ট পয়েন্ট, মানে 5টা স্টেপ যে ইট তৈরি করার, তার মধ্যে লাস্ট স্টেপটা হচ্ছে কি, বার্নিং অফ ব্রিক, মানে ইট গুলাকে পোড়াইতে হবে। আজকে আমাদের এটাই, এই বার্নিং অফ ব্রিক হচ্ছে আমাদের লাস্ট পয়েন্ট। আজকে আমরা এতটুকু দেখে শেষ করে দিব। এই ক্লিন থেকে হচ্ছে আমরা শুরু করব নেক্সট, মানে পরবর্তী ক্লাসে, আগামী ক্লাসে ইনশাআল্লাহ, আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে। তো দেখেন যে বার্নিং অফ ব্রিক, এখন ইট গুলাকে পোড়াইতে হবে। বার্নিং অফ ব্রিক ইজ এ ভেরি ইম্পর্টেন্ট অপারেশন ইন দা ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক, মানে ইট তৈরি করার সময় ইট গুলাকে পোড়ানো হচ্ছে মোটামুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট ইট তৈরি করার ক্ষেত্রে। It imparts strength and hardness to the brick and makes them dense and durable. কারণ আপনি ইটটাকে কিভাবে পোড়াচ্ছেন, এই পোড়ানোর উপরে ডিপেন্ড করতেছে যে ইটটা কতটা শক্ত হবে, তার কতটুকু স্ট্রেংথ থাকবে, সে কতটা ডেন্স এবং ডিউরেবল হবে। এই সব কিছু, এই যে স্ট্রেংথ, হার্ডনেস, ইটের ডেন্সিটি, মানে সে কতটা কম্প্যাক্ট বা কতটা ডেন্স, এবং তার ডিউরেবিলিটি বা স্থায়িত্ব, সব কিছু ডিপেন্ড করতেছে হচ্ছে গিয়ে কিসের উপর ডিপেন্ড করতেছে, আপনি ইটটাকে কেমন ভাবে পোড়াচ্ছেন তার উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? তারপর when temperature of the brick reaches at 650 degree Celsius while burning, water of crystallization is removed. ইটটাকে পোড়ানোর সময় যখন হচ্ছে গিয়া এই ক্লিন বা এই চুলার টেম্পারেচার 650 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন হচ্ছে ইটের মধ্যে যদি কোনো রকমের কোনো ওয়াটার থাকে ক্রিস্টাল ফর্মে, ওই ওয়াটার গুলো হচ্ছে ইভাপোরেট হয়ে বাতাসে চলে যাবে, মানে ইভাপোরেশন হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, at about 1100 degree Celsius, the two main constituents of brick, silica and alumina, combine with each other and bricks become dense and strong. মানে আপনি যখন ওই চুলার টেম্পারেচার 1100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন ইটের দুইটা মূল উপাদান, একটা কি সিলিকা আর একটা হচ্ছে অ্যালুমিনা। ইটের মধ্যে সবচেয়ে তো এই দুইটাই বেশি থাকে, তাই না? সবচেয়ে বেশি পরিমাণে কি থাকে, এই সিলিকা আর অ্যালুমিনাই তো থাকে।
জি স্যার, ম্যাগনেসিয়াম, সিলিকার অ্যালুমিনিয়াম তারপর হচ্ছে এই আপনার দুই- এই লাইম, দুইটা মিলে প্রায় 80%। এগুলো কম থাকে। আয়রন অক্সাইড, এগুলো তো পরিমাণে কম থাকে, মানে 70 জি। থেকে এই 80% দুটোই বেশি সিলিকা আর অ্যালুমিনাই থাকে। তো যখন এই চুলার টেম্পারেচার 1100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, তখন এই সিলিকা আর অ্যালুমিনা এরা গলে যাবে, গলে একটার সাথে আর একটা কম্বাইন মানে মিশ্রিত হয়ে যাবে, এবং তখন কি হবে, ওই অবস্থায় ইট গুলা অনেক বেশি পরিমাণে শক্ত এবং স্ট্রং হবে। ঠিক আছে, ওই চুলার টেম্পারেচার যদি 1100 ডিগ্রি সেলসিয়াসে মানে পৌঁছাইতে পারেন আপনি। আচ্ছা, লাস্টের পয়েন্টটা কি দেখেন, যে ব্রিক্স আর বার্ন আইদার ইন ক্ল্যাম্প অর ইন ক্লিন, মানে ইট পোড়ানো হয় দুইটা জায়গায়, একটা হচ্ছে ক্ল্যাম্পের মধ্যে পোড়ানো হয় অথবা হচ্ছে ক্লিনের মধ্যে পোড়ানো হয়। ডান দিকে ছবিটা দেখেন, এটা হচ্ছে একটা ক্ল্যাম্পের ছবি। ক্ল্যাম্প কি? ক্ল্যাম্প মানে হচ্ছে একটা ইট আরেকটা ইটের উপর এমনি আপনি বসায় এরকম চুলার মতো বানাবেন। এই চুলার মাঝখান দিয়ে হচ্ছে আপনি ইটগুলা মানে যেগুলো পোড়াবেন এগুলো ঢুকাই দিবেন, ঢুকাই দিয়ে এখানে আপনি জ্বালানি দিবেন বা আগুন জ্বালাই দিবেন, ইটগুলা পুড়বে। আর ক্লিন হচ্ছে আপনার যখন অনেক বেশি পরিমাণে ইট একসাথে পোড়াইতে হবে, তখন হচ্ছে আপনি এরকম দেখবেন যে একটা চিমনির চারপাশ দিয়ে এরকম ঘর থাকে, চারপাশ দিয়ে রাউন্ড শেপে ঘর করা হয়, মানে এরকম অনেকগুলো কম্পার্টমেন্ট থাকে। এই কম্পার্টমেন্ট গুলাকে বলে কি ক্লিন বলে। এই যে দেখছেন, এটা একটা ক্লিনের ছবি। তো এই কম্পার্টমেন্ট গুলোর মধ্যে বা ঘরগুলোর মধ্যে হচ্ছে ইট ঢুকাই দেয়, এই ঘরের মধ্যে হচ্ছে ইট গুলা পুড়ে। ঠিক আছে, মানে যখন ছোট পরিসরে আমরা ইটকে পোড়াই তখন আমরা ক্ল্যাম্প ইউজ করি, আর যখন বড় পরিসরে অনেক ইট পোড়াইতে হয় তখন আমরা কি ইউজ করি, আমরা ক্লিন ইউজ করি। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার এখানে ম্যাক্সিমাম আর মিনিমাম তাপমাত্রা কত, টেম্পারেচার? মিনিমাম টেম্পারেচার তো আসলে মানে কোনো নির্দিষ্ট টেম্পারেচার নাই। মিনিমাম হচ্ছে আপনি যখন আগুন জ্বালাবেন ওইটা হচ্ছে আপনার মিনিমাম টেম্পারেচার, বাড়তে 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 আস্তে আস্তে 650 1100 এরকম পৌঁছাবে। ঠিক আছে, তো আপনি বলতে পারেন যে ম্যাক্সিমাম হচ্ছে আপনার 1200 থেকে 1300 বা মানে 1100 ক্রস করতে হবে। কারণ যদি 1100 বা ডিগ্রি নির্দিষ্ট সেলসিয়াস, কোনো টাইম? নির্দিষ্ট কোনো টাইম নাই, নির্দিষ্ট কোনো স্যার টাইম নেই। আমরা কিভাবে বুঝবো যে স্যার এটা হইছে, এটা কমপ্লিট হইছে এরকম? এটা হচ্ছে হয়তো আপনার মানে একটু পর পরে বা নির্দিষ্ট সময় পর পর যারা এগুলা তৈরি করে তাদের তো একটা এক্সপিরিয়েন্স আছে যে পড়াইতে কতক্ষণ লাগতেছে, বা 1.5 ঘন্টা লাগবে নাকি 2 ঘন্টা লাগবে। তারা হচ্ছে নির্দিষ্ট টাইম পরে হয়তো একটা ইট বাইর করে চেক করে দেখবে যে ঠিক মতো পুড়ছে কিনা। যখন ভাত রান্না করে তখন কি আমরা জানি যে কতক্ষণ ভাতটাকে হচ্ছে আমরা চুলার মধ্যে সিদ্ধ করব, জি স্যার, বা কত টেম্পারেচার আমরা তো বুঝি না, বুঝার তো উপায় নাই। আমরা কি করি, আম্মুরা কি করে, একটা ভাত নিয়ে চাপ দিয়ে দেখে। চেক জি করে স্যার। দেখে যাবে। ওরকম ইটের ক্ষেত্রে একটা ইট নিয়ে হয়তো এরকম বের করে দেখতে হবে যে ঠিক মতো পুড়ছে কিনা। আচ্ছা। আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মোটামুটি ইটের মানে 5টা ম্যানুফ্যাকচারিং প্রসেস। এবং আমরা সবার লাস্টে দেখলাম যে ইটটাকে আমরা কোথায় পোড়াই, হয় ক্ল্যাম্প নাইলে ক্লিনের মধ্যে পোড়াই। তো নেক্সট দিন ইনশাল্লাহ আগামী ক্লাসে যদি আল্লাহ সবাইকে ভালো রাখে তাহলে আমরা এই ক্লিন সম্পর্কে বিস্তারিত দেখবো আর কি। ঠিক আছে, আচ্ছা, ইয়েস স্যার। এখন হচ্ছে আপনাদের মানে অ্যাটেন্ডেন্স গুলো দিলেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে।